সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল, খুবই জনপ্রিয় একজন ব্যক্তি ব্যারিস্টার সুমন, যে বর্তমানে জেলে আছে। হ্যাঁ, আমার সহানুভূতি এবং সহমর্মিতা তার সাথে। এটা অন্যায়, কি কারণে সে জেলে আছে আমি ঠিক বুঝতেছি না। কারণ সে হয়তো বা জেলে তার আছে কোনো, ওই যে শেখ হাসিনা চলে যাওয়ার আগের দিনের একটা বক্তব্য নিয়ে। হ্যাঁ না না, বলছি আপনাকে ওইটাই তো আমার আসল কথা, যে আপনি অন্যায় করলে তো জেলে যাবেন, আপনি খুন করলে জেলে যাবেন, ডাকাতি করলে জেলে যাবেন, চুরি করলে জেলে যাবেন, কিন্তু আমি মিশন সাহেবকে একটা গালি দিলাম বললে জেলে যাব, এটা তো আর হয় না। সেটার বিরুদ্ধেই তো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। না, এখন এখানে ব্যারিস্টার সুমন বলতেছে তার মানে বিশ্বাসের জায়গা, উস্কানি না দিয়েছে আর কি। হ্যাঁ না না, খুব উস্কানি দিল, ওটার জন্য জেলে যাওয়া যায় না। তো ব্যারিস্টার সুমন কি বলেছে আমি সেই বিচার যাচ্ছি না। আমি আমি শুধু সহানুভূতি জানছি, সে জেলে তো আছে, আমরা কাউকেই তো চাই না যে জেলে থাকুক। হ্যাঁ, এখন সে যে নির্দোষ হয়ে বেরিয়ে আসবে এটাই আশা করতে পারি, তাই না? এবং আমি বিশ্বাস করি নির্দোষ। কিন্তু আমি কথা বলছি কেন, ধরেন আমরা খুব রোমান্টিক একটা জাতি। ব্যারিস্টার সুমন ঘুরে ঘুরে ছোট ছোট ব্রিজ বানাচ্ছেন এলাকায়, মানুষ তাকে ভালোবাসছে, দোয়া করছে, কিন্তু তার লক্ষ্য জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়া। এখন ছোট পুল বানানো, ছোট কালভার্ট বানানোর সাথে জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়ার কি সম্পর্ক? জাতীয় সংসদের সংসদ সদস্যরা এই নির্বাচনে, আমি যে মনে করি একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার। গ্রহণযোগ্য নির্বাচন কি শুধু সর্বদলীয় অংশগ্রহণই গ্রহণযোগ্য, নাকি যেই নির্বাচনের মধ্য দিয়ে আসলে সত্যিকার লক্ষ্যে পৌঁছানো যায় সেটা গ্রহণযোগ্য? আপনি কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতেছেন নাকি সংসদ নির্বাচনে? তো আমরা তো আসলে জানি না আমরা কি চাই। 300 জন ব্যক্তি, আমি 300 বলছি, আমি সংরক্ষিত নারী আসনটাতে পরে যাচ্ছি। 300 জন সরাসরি ভোটে নির্বাচিত ব্যক্তি বাংলাদেশের একজন মানুষ নিত্যদিনে চলার পথে কোথায় বাধার সম্মুখীন হয়, কোথায় তার আইনি সুরক্ষা দরকার, কোথায় তার আইনি সংস্কার দরকার, সেই আলাপের মধ্যে নাই রে ভাই। তার ক্ষমতা হচ্ছে প্রতি বছর কিছু গম চাউল ভাগ বন্টন করা। তার ক্ষমতা হচ্ছে প্রতি বছর কতগুলো স্কুল কলেজে সভাপতি নিয়োগ দেওয়া, যার মধ্যে দিয়ে আবার নিয়োগ বাণিজ্যও করা যায়। মানে সভাপতি নিয়োগ দেওয়ার সময় এক দফা টাকা পয়সা নেওয়া যায়, আর নিয়োগ দেওয়ার পরে এই তোমার সভাপতি বানাইছি, 4টা শিক্ষক নিয়োগ দিবা, ওখান থেকে আমার টাকার ভাগ দিবা। এই হলো বাস্তবতা। তারপরে হ্যাঁ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক শুনেন লুট, আমি ভূমি লুট বলতেছি, আরো প্রকল্প। বলতেছি আপনাকে, চাঁদাবাজি টেন্ডারবাজি ইনফরমাল পাওয়ার, আমি ওখানে আসতেছি। ফর্মাল পাওয়ার শুনেন, 7 ধারায় মামলা করবেন জমি জমার, সেটার জন্য নাকি সংসদ সদস্য একটা সই লাগে। কত বড় আইনি ইতরামি আপনি চিন্তা করেছেন? একজন সংক্ষুব্ধ ব্যক্তি, একজন দুর্বল ব্যক্তি তার জমির সমস্যা নিরসনের জন্য যাবেন, হয়তোবা তামাদি হয়েছে বা সেখানে সময় মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা কিছু, সেটার সাথে একজন আইন প্রণেতার সই দিয়ে সেই মামলা করতে পারার সক্ষমতার কি সম্পর্ক হইতে পারে? তা আমি কয়েকটা কথা শুধু আপনাকে বললাম, যে দিনের শেষে আমরা এখনো লক্ষ্য ঠিক করতে পারিনি। সবকিছু আপনি সবসময় নির্বাচন দিয়ে পারবেন না। আপনি 1970 সালের নির্বাচন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা মার্কা অভূতপূর্ব বিজয় লাভ করেছিল, এবং এটাই 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের গণতান্ত্রিক ম্যান্ডেট হিসেবে কাজ করে। সত্য। কিন্তু 25শে মার্চ কাল রাত্রের পরে বাংলার দামাল সন্তানেরা বাংলাদেশের স্বাধীনতার জন্য অকাতরে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়বেন কিনা, সেটার জন্য তো আপনি নির্বাচন করতে পারবেন না প্রতি পদে পদে। আপনি বাংলাদেশের রণক্ষেত্রকে 11টি সেক্টরে বিভক্ত করবেন কিনা, সেটার জন্য তো আপনি বারবার নির্বাচন করতে পারবেন না। তো বাংলাদেশের মানুষকে নির্বাচন ছাড়াই গণতান্ত্রিক অভিযাত্রায় তাদের জীবনকে সুন্দর, সমৃদ্ধ, শান্তিময় করার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। যে আমরা শুধু নাম বদলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আর মেম্বার সাহেব বানানোর জন্য কি সংসদ নির্বাচন করব কিনা। আপনি যেই দিন একজন সংসদ সদস্যের হাত থেকে এই ক্ষমতাগুলো নিয়ে নিবেন, উনি শুধুমাত্র আইন প্রণেতা থাকবেন, সেদিন থেকে মনে করবেন অর্থ পাচারকারী, কালোবাজারি, সন্ত্রাসী, গুন্ডা মাস্তান কেউ এই নির্বাচন করতে আসবে না। কারণ যেই নির্বাচনে অর্থ খরচ করে অর্থ আয় করা যায় না, সেই নির্বাচন তো খারাপ লোক করতে যাবে না। সেই নির্বাচন ভালো মানুষ করতে যাবে। একজন সাবেক প্রধান শিক্ষক করবেন, একজন চিকিৎসক করবেন, একজন প্রকৌশলী করবেন, একজন আইনজীবী করবেন, হ্যাঁ, একজন সৎ ব্যবসায়ী করবেন, কিন্তু তিনি 30 কোটি 40 কোটি টাকা খরচ করে এমপি হতে চাবেন না। এখন আপনি আমি একদিনের বিস্কুট, বিড়ি, পান, হ্যাঁ,
অথবা পার ভোট 500 বা 1000 টাকার লোভ মোহকে ছেড়ে ওই জায়গাটার জন্য দাঁড়াতে পারি কিনা, এটাও সিদ্ধান্তের ব্যাপার আছে। আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে যে সবকিছু আমরা আশা করি, একটু পাস্ট টেন্সে বলি, আমরা সবকিছু আশা করতাম দুইজন মানুষের কাছ থেকে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, রাষ্ট্রপতি ওনার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আমরা কি দিব, সেই জায়গাটা এতদিন ছিল না। এখন 5 আগস্ট মনোপটে এই পরিবর্তন এসে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, যেই নির্বাচনই হোক সেটা যদি অংশগ্রহণমূলক হয়, সেখান থেকে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। কিন্তু ওই আবারও টিআর কাবিখা কাবিটা স্কুলের সভাপতিত্ব, ওই টেন্ডারবাজি যেটার কথা বললেন, হ্যাঁ, বা পুলিশের থানার পুলিশের ওসিকে আইনা দাঁড়া করে রেখে দিলেন, আপনার কথায় মামলা হচ্ছে, আপনার কথায় মামলার ফাইনাল রিপোর্ট হচ্ছে, চার্জশিট হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, সত্য মামলা বাদ পড়ে যাচ্ছে, এই যদি হয় তাহলে তো এই নির্বাচনগুলোর কোনো মূল্য নাই। এবং এটা ততক্ষণ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত ব্যক্তিদের ওইসব অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক শক্তি আপনি দিয়ে রাখবেন। এক একজন মেম্বার অফ পার্লামেন্ট, এক একজন সংসদ সদস্য তার এলাকায় সর্বজন পূজনীয়, জ্ঞানী, গ্রহণযোগ্য, শ্রদ্ধাভাজন ব্যক্তি না হয়ে এক একজন ছোট ছোট রাজা হিসাবে উপনীত হয়েছিলেন। এটা শুধু আমার দল আওয়ামী লীগের ক্ষেত্রে সত্য না নয়, না না, শুধু আওয়ামী লীগ না, এটা বিএনপি, জাতীয় পার্টির সব দলের ক্ষেত্রে। টোটাল টোটাল এটা বাংলাদেশের মানে আপনি দুর্ভাগ্য। এমপি মানে আপনি ওই এলাকার কিং। ওই এলাকার রাজা। বাট বাট আপনি এখন লন্ডনে যেখানে বসে আপনি অনুষ্ঠান করছেন, সেখানকার যিনি এমপি, উনি কিং না, এবং ওনাকে হয়তো সবাই সমর্থন করে তাও না, কিন্তু উনি সর্বজন শ্রদ্ধেয়। ওনাকে কেউ চিনেও না। না হয়তো বা চিনে না, বাট আবার আপনার কিছু কিছু এমপি কিন্তু চেনে, নাহলে তারা এমনি এমনি প্রধানমন্ত্রী হয়ে যায় না বা ন্যাশনাল লিডার হয়ে যায় না, হ্যাঁ? তারা তাদের কাজ দিয়ে পরিচিত হয়। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, ওইটাই আমার পয়েন্ট, যে চেনার প্রয়োজন তো পড়তেছে না, কারণ উনি আছেন আইন প্রণয়ন নিয়ে। উনি যখন কোনো জাতীয় পর্যায়ের আইন প্রণয়ন করার ক্ষেত্রে ভোকাল হচ্ছেন, তার কণ্ঠস্বর উচ্চকিত হচ্ছে, উনি যখন ওই দেশের একজন নাগরিকের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তার বিপদে, তখন মানুষ তাকে সম্মান, শ্রদ্ধা, সমর্থন সবকিছু দেওয়ার মধ্য দিয়ে চিনছে। এটাই বাস্তবতা। এখন বাংলাদেশে কোন দিন ওই দিনে আসবে, এই প্রশ্ন যদি আপনি করেন, আমি এখনো সেই লক্ষণ আমার কাছে পরিলক্ষিত হয়নি। আমাদের আমাদের পলিটিক্যাল টকশো গুলোর কোনো রেজাল্ট গ্রাউন্ডে নাই কেন? বিকজ নতুন জেনারেশনের একটা বিরাট বড় পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের যারা নতুন প্রজন্মের, বিএনপির যারা নতুন প্রজন্মের, বা অন্যান্য দলের যারা নতুন, আমি একটা জিনিস খেয়াল করেছি, যে দে আর এক্সট্রিমলি নলেজেবল অ্যান্ড দে আর ভেরি লজিক্যাল। এবং তারা কিন্তু, আপনি খেয়াল করে দেখবেন, ওখানে বিদ্যুতের লাইন যায় নাই, গ্যাসের লাইন যায় নাই, এসব জিনিস আলাপ করে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করছেন, কিন্তু এই তোরে আমি চাকরি দিব, এই তোরে আমি বিদ্যুৎ দিব, তোরে গম দিব, এটা করে না। উনি ফান্ডা ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এখনকার নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ, তাদের আপনি টকশো গুলো যদি শুনেন, কথাগুলো যদি শুনেন, ইউ উইল বি এমেজড। তারা মৌলিক কিছু জায়গার তর্ক হচ্ছে যে এই সরকার আংশিক মিথস্ক্রিয়ায় বিশ্বাস করে। অর্থাৎ আওয়ামী লীগেরও যে একজন নতুন প্রজন্মের রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী বা সমর্থক, তিনি যে ওই বিতর্কে অংশগ্রহণ করবেন এবং একটা কমন ন্যাশনাল ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন, সেটা আবার আপনি কৃত্রিম ভাবে আটকে দিচ্ছেন। অর্থাৎ যেমন ধরেন, আমি কিন্তু আপনার সাথে শো করতে পারি, কিন্তু আমি বাংলাদেশে অবস্থিত কোনো টিভি চ্যানেল এর সাথে পারি না, কারণ তাদেরকে একটা অঘোষিত একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন আপনি যে বিচারের সম্মুখীন হন, বিচারকের সামনে আপনি কিন্তু আপনার মনের কথা বলতে পারেন, আপনাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য যা বলার প্রয়োজন তা বলতে পারেন। কিন্তু বাংলাদেশে এখন একটা
অশনি মেরুকরণ চলছে। তবে সেটার জন্য আমরাও দায়ী কিছুটা, আমি মনে করি। কিন্তু জনাব রাশেক রহমান, একটা কথা সেটা হচ্ছে কি, মানে আসলে আমি আওয়ামী লীগ বিএনপি বলবো না, মানে সাধারণ মানুষের কি টেন্ডেন্সি এরকম যে তারা ক্ষমতায় গেলে তারা খুবই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, আবার ক্ষমতা শেষ হয়ে গেলে তারা ভুলে যায়। এটা কিন্তু শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে না, এটা কিন্তু বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিএনপি 1 সাল থেকে 5 সাল পর্যন্ত অনেক অঙ্কা টঙ্কা দেখেছি, পরে শেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের তো 15 বছর দেখলাম। শুনেন, মানে এখানে পরে তারা একেবারে বুঝতে পারে যে আসলে ব্যাপারটা ঠিক হয়নি। আপনাকে একদম রূঢ় বাস্তবতাটা আমি বলি। সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের মানুষ এভাবে বললে তো বাংলাদেশের মানুষকে অপমান করা হবে। পৃথিবীর যে কোনো জায়গায় যদি ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, ক্ষমতার ভারসাম্য রক্ষা করার যে পদ্ধতিগুলো এগুলো যদি চলমান না থাকে, তাহলে যে কোনো মানুষই মনে করবে এটা তার বাপের সম্পত্তি। একদম এই ভাষায় কথাটা বললাম। বাংলাদেশের রাজনীতিতে যখনই যে মানুষ যতটুকু যে জায়গায় ক্ষমতা পাচ্ছেন, তিনি মনে করছেন এটা তার বাবার দেওয়া সম্পত্তি। এবং সমস্যা হয়ে যাচ্ছে যে আমরাও জনগণ হিসেবে অনেক সময় জানি না কোন পর্যায়ে কার কাছ থেকে কি চাবো। আপনি দেখেন, হাম্বল থাকার বা বিনয়ী হওয়ার তো কতগুলো ব্যাপার আছে। আপনি যুক্তরাজ্যের যে কোনো একজন মেম্বার অফ পার্লামেন্টের কাছে চলে যান, আপনি যে তাকে বলেন যে আপনার নামে একটা মামলা হয়েছে, এই মামলাটা আপনাকে সহযোগিতা করতে হবে, এবং তাকে একটু আপনার পুলিশ স্টেশনের যে অধিকর্তা আছেন তাকে একটু বলে দিতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট মেম্বার অফ পার্লামেন্ট ক্যান ডু দ্যাট? হি ক্যানট। যদি আপনার দাবি ন্যায্য হয়, হি ক্যান রেজ হিজ ভয়েস ইন দ্য পার্লামেন্ট, সে আপনার পক্ষে পার্লামেন্টে কথা বলতে পারবে। কিন্তু একটা ছোট কনস্টেবলের সে মাথার চুল ছিঁড়তে পারবে না। এটাই চেক অ্যান্ড ব্যালেন্স, রাইট? এখন বাংলাদেশের আপনি 5ই আগস্টের আগে কি হয়েছে এটা একটা পর্যায়ে, 5ই আগস্টের পরে কি হয়েছে আপনি দেখেন। 5ই আগস্টের পরে আমরা একটা নির্বাচনের জন্য একেবারে কি বলবো, মানে তাকিয়ে আছে আর কি, আশা করছি একটা নির্বাচন হবে, এই সংকটগুলো কেটে যাবে, তাই না? এখন নির্বাচনটা কেন? আপনি একটা জাতীয় সংসদের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করবেন, অথচ আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি দৈনিক যে পত্রিকাগুলো আছে বা বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে, আপনি দেখবেন কোথাও একজন সংসদ সদস্যের ভূমিকা বা কাজ সংজ্ঞায়িত নাই। আপনি দেশটা ঠিক করবেন কেমনে? আমার এলাকার মানুষ মনে করতেছে উনি সংসদ সদস্য নির্বাচন করবেন ওনার এলাকার একটা পুল কালভার্ট তৈরি করার জন্য।